প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার কষ্টের উপার্জিত টাকা কি ব্যাংকে আসলেই নিরাপদ? আপনি কি ভাবছেন মাস শেষে বেতনের টাকা বা সারা জীবনের জমানো সঞ্চয় ব্যাংকের ভল্টে নিশ্চিন্তে পড়ে আছে? নাকি আপনার অজান্তেই আপনার আমানত চলে গেছে চরম ঝুঁকির মুখে? প্রিয় দর্শক, দেশের ব্যাংকিং খাতে আবারও বেজে উঠেছে সতর্ক ঘণ্টা। একটি বা দুটি নয়, দেশের স্বনামধন্য 12টি বাণিজ্যিক ব্যাংক এখন রেড জোন বা চরম বিপজ্জনক সীমার মধ্যে অবস্থান করছে। তারা তাদের সীমার চেয়েও অতিরিক্ত ঋণ বিতরণ করে ফেলেছে, যা সরাসরি আপনার এবং আমার মতো সাধারণ গ্রাহকের আমানতকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, এই তালিকায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় কিছু ইসলামী এবং প্রচলিত ধারার ব্যাংক। কার অবস্থা সবচেয়ে খারাপ? কেন ব্যাংকগুলোর আজ এই হাল হলো? আর যদি এই মুহূর্তেই আপনি আপনার জমানো টাকা ফেরত চান, ব্যাংক কি তা দিতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা এই 12টি ব্যাংকের নাম ধরে ধরে তাদের ভেতরের আসল অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। অর্থনীতিবিদরা কি বলছেন, কেন তারা এই পরিস্থিতিকে ক্যান্সারের সাথে তুলনা করছেন, তার সবকিছুই জানাবো। আর হ্যাঁ, ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনই কল্পনাই করেন নাই। এই তথ্যটি জানার পর ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আপনার চিন্তাধারাই বদলে যাবে। তাই সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো ঘটনাটি স্পষ্টভাবে বোঝার আগে আমাদের খুব সহজ একটি হিসাব বুঝতে হবে। ব্যাংকিংয়ের ভাষায় একে বলা হয় এডিআর বা অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, আর ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে একে বলা হয় আইডিআর বা ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও। বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে দিচ্ছি। ধরুন, আপনি ব্যাংকে 100 টাকা জমা রাখলেন। এখন ব্যাংক কি চাইলেই আপনার এই 100 টাকাই অন্য কাউকে ঋণ হিসেবে দিয়ে দিতে পারবে? উত্তর হলো না। কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কড়া নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে অবশ্যই কিছু টাকা নিজেদের কাছে তরল হিসেবে গচ্ছিত রাখতে হয়, যাতে আপনি বা অন্য কোনো আমানতকারী চাইলেই সাথে সাথে টাকাটা ফেরত দিতে পারে। নিয়মটা হলো, প্রচলিত বা কনভেনশনাল ব্যাংকগুলো 100 টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ 87 টাকা ঋণ দিতে পারবে। বাকি টাকাটা তাদের হাতে রাখতে হবে। অন্যদিকে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো 100 টাকার বিপরীতে সর্বোচ্চ 92 টাকা বিনিয়োগ করতে পারবে। কিন্তু যখনই কোনো ব্যাংক এই 87 বা 92 টাকার সীমা পার করে ফেলে, তখনই শুরু হয় আসল বিপদ। এর মানে হলো, ব্যাংকটি তার সক্ষমতার বাইরে গিয়ে আগ্রাসীভাবে ঋণ দিচ্ছে। আর এই কাজটির মাধ্যমেই তারা আমানতকারীদের জমানো টাকার নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করছে। আজ আমরা যে 12টি ব্যাংকের কথা বলছি, তারা শুধু এই সীমারেখাই পার করেনি, কেউ কেউ রীতিমতো সেঞ্চুরি হাঁকিয়েছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই বর্তমান বাস্তব চিত্র। প্রথমে আসুন প্রচলিত বা কনভেনশনাল ব্যাংকগুলোর দিকে তাকাই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, 5টি প্রচলিত ধারার ব্যাংক তাদের ঋণ বিতরণের সীমা বা এডিআর লঙ্ঘন করেছে। এই তালিকায় সবচেয়ে শীর্ষে, অর্থাৎ সবচেয়ে খারাপ অবস্থায় আছে ন্যাশনাল ব্যাংক। নিয়ম অনুযায়ী যেখানে তাদের 87% ঋণ দেওয়ার কথা, সেখানে তাদের এডিআর গিয়ে দাঁড়িয়েছে 119.14%। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ব্যাংকের কাছে আমানত আছে 100 টাকা, কিন্তু তারা ঋণ দিয়ে বসে আছে 119 টাকা। এই বাড়তি 19 টাকা কোথা থেকে এলো? এটি মূলত চরম তারল্য সংকটের এক ভয়াবহ ইঙ্গিত। ব্যাংকটি অন্য জায়গা থেকে চড়া সুদে ধার করে চলছে। দ্বিতীয় অবস্থানে আছে এবি ব্যাংক। তাদের মোট এডিআর 96%। মজার এবং একই সাথে ভয়ের ব্যাপার হলো, তাদের যে ইসলামিক উইন্ডো বা শাখা রয়েছে, সেখানেও অবস্থা সুবিধাজনক নয়। সেখানে এই অনুপাত 94.71%। এরপর রয়েছে প্রিমিয়ার ব্যাংক। তাদের সাধারণ এডিআর 82.22%, যা সীমার খুব কাছাকাছি। কিন্তু তাদের ইসলামিক উইন্ডো বা শাখায় তারা নিয়ম ভেঙে 96.20% ঋণ বিতরণ করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংকের অবস্থাও নাজুক। তাদের এডিআর দাঁড়িয়েছে 87.03%, যা নির্ধারিত সীমার সামান্য উপরে হলেও ব্যাংকটির বর্তমান আর্থিক স্বাস্থ্যের বিচারে এটি বেশ ঝুঁকিপূর্ণ। আরেকটি অবাক করা তথ্য হলো বাংলাদেশ কমার্স ব্যাংককে নিয়ে। তাদের প্রচলিত শাখায় ঋণ বিতরণের হার মাত্র 49.82%, অর্থাৎ অর্ধেকেরও কম। কিন্তু তাদের ইসলামিক উইন্ডোতে তারা যেন লাগামহীন ঘোড়া।
সেখানে ঋণ বিতরণ হয়েছে ১২৯.25%। এবার আসা যাক ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর কথায়। দেশের প্রচুর ধর্মপ্রাণ মানুষ সুদযুক্ত লেনদেন এড়িয়ে চলার আশায় এসব ব্যাংকে টাকা রাখেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টের তথ্য বলছে এই খাতের অবস্থা আরও অনেক বেশি ভয়াবহ। মোট 7টি ইসলামী ব্যাংক তাদের নির্ধারিত 92% সীমা ব্যাপকভাবে অতিক্রম করেছে। সবচেয়ে করুণ ও বিপজ্জনক অবস্থায় আছে একীভূত হওয়ার আলোচনায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তাদের আইডিআর এখন 135.08%। এর মানে হলো তাদের কাছে থাকা আমানতের তুলনায় তারা 35%-এরও বেশি টাকা অতিরিক্ত বিনিয়োগ বা ঋণ হিসেবে দিয়ে দিয়েছে। এটি একটি ব্যাংকের জন্য প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। এরপরেই রয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক বা SIBL। তাদের আইডিআর 134.15%। এক্সিম ব্যাংকের অবস্থাও তথ্যবৎ, তাদের রেশিও 129.76%। এই ভয়ঙ্কর তালিকায় আরও নাম আছে ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এরা সবাই এখন সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করে চুপচাপ বসে আছে। এখন প্রশ্ন হলো, একটি ব্যাংক যখন 100 টাকা আমানত নিয়ে 135 টাকা ঋণ দেয়, তখন এই বাড়তি 35 টাকা তারা কোথায় পায়? বুঝতে হবে সেই ব্যাংকটি তখন অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, কল মানি মার্কেট বা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে চড়া সুদে টাকা ধার করে তাদের এই প্রভিশন ঘাটতি মেটাচ্ছে এবং ব্যবসা চালানোর চেষ্টা করছে। এটি দীর্ঘমেয়াদে সাধারণ গ্রাহকের জন্য এক বিশাল ফাঁদ ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, একটি ব্যাংকের ADR রেশিও সাধারণত দুটি কারণে সীমা অতিক্রম করতে পারে। প্রথমত, ব্যাংক যদি নিয়ম না মেনে খুব বেশি ঋণ বিতরণ করে ফেলে, আর দ্বিতীয়ত, ঋণ বিতরণ না বাড়লেও যদি গ্রাহকরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে তাদের জমানো আমানত বা টাকা তুলে নিতে শুরু করেন। বর্তমানে দ্বিতীয় কারণটি বেশি প্রবল হয়ে দেখা দিয়েছে। গত কয়েক মাসে নানা অর্থনৈতিক অস্থিরতা, গুজব এবং আস্থার সংকটের কারণে অনেক গ্রাহক ব্যাংক থেকে দলে দলে টাকা তুলে নিয়েছেন। ফলে ব্যাংকের হাতে থাকা আমানতের পরিমাণ হু হু করে কমে গেছে। যেহেতু ঋণ আগেই দেওয়া হয়ে গেছে এবং সেই টাকা ফেরত আসছে না, তাই অঙ্কের হিসাবে ADR রেশিও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মুখপাত্র আরও জানিয়েছেন, যেসব ব্যাংক এখন সীমার উপরে আছে তাদের অধিকাংশই আগে থেকেই দুর্বল ব্যাংক হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই তাদের সাথে বসেছে এবং একটি কঠোর পরিকল্পনার মাধ্যমে তাদের সীমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু রূঢ় বাস্তবতা হলো, আমানত কমে যাওয়া মানেই গ্রাহকের আস্থার সংকট, আর এই আস্থার সংকট পুরো ব্যাংকিং খাতের জন্য একটি নীরব ক্যান্সারের মতো। এই ভয়াবহ পরিস্থিতিকে বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন? বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রাক্তন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বিষয়টি নিয়ে বেশ গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তার মতে, যেসব ব্যাংকের ADR রেশিও খারাপ, একটু খোঁজ নিলেই দেখা যাবে তাদের অন্যান্য সূচক যেমন খেলাপি ঋণ বা মূলধন ঘাটতি, সেগুলোও অত্যন্ত খারাপ অবস্থায় আছে। ডক্টর জাহিদ হোসেন পরামর্শ দিয়েছেন এসব ব্যাংককে অবিলম্বে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বা PC এর আওতায় নিয়ে আসা উচিত। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এখনই। যদি এখনই এই লাগাম না টানা হয়, তাহলে তারল্য সংকট আরও তীব্র হবে এবং সাধারণ মানুষ চাইলেও তাদের জমানো টাকা সময় মতো ফেরত পাবেন না। এবার একটু বড় পরিসরে পুরো ব্যাংকিং খাতের দিকে তাকানো যাক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের ব্যাংকগুলোতে মোট আমানত রয়েছে 20,76,997 কোটি টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে 17,18,490 কোটি টাকা। গড় হিসাবে এই হার 78.95%, যা আপাত দৃষ্টিতে নিরাপদ সীমার মধ্যেই আছে বলে মনে হয়। কিন্তু সমস্যাটা গড় হিসাবে নয়, সমস্যাটা লুকিয়ে আছে ওই নির্দিষ্ট 12টি ব্যাংকের ভেতরে। এছাড়া রপ্তানি উন্নয়ন তহবিল এবং রিফাইন্যান্স স্কিম থেকেও প্রায় 56,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বারবার সতর্ক করছেন, অতি উচ্চ ADR ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট করে দেয়। ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম, একদম শেষে এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি হয়তো কখনোই কল্পনাই করেন নাই। শুনুন তাহলে সেই চরম সত্যটি।
গোপন সত্যটি হলো এই দুর্বল ব্যাংকগুলো আসলে আপনার জমানো আমানত ব্যবহার করছে প্রভাবশালী খেলাপিদের পুরনো দায় মেটানোর জন্য। আর যদি ব্যাংকটি পুরোপুরি ধসে পড়ে, বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম অনুযায়ী আপনি হয়তো সর্বোচ্চ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। আপনার অ্যাকাউন্টে যদি কোটি টাকাও থাকে, বাকি টাকা আপনি কবে পাবেন বা আদৌ পাবেন কিনা তার কোনো আইনি নিশ্চয়তা নেই। আপনার চোখের সামনে প্রভাবশালীরা হাজার কোটি টাকা লোপাট করে নিলেও আইনি কাঠামোর কারণে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হবে আপনার মতো সাধারণ সঞ্চয়কারীকে। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংক আমাদের আশ্বাস দিচ্ছে তারা কাজ করছে। আমরাও আশা করব গ্রাহকের আমানত সুরক্ষিত থাকবে এবং ব্যাংকগুলো তাদের এই আগ্রাসী এবং ধ্বংসাত্মক মনোভাব থেকে সরে আসবে। আজকের এই বিস্তারিত রিপোর্ট সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন ব্যাংকগুলো খুব শীঘ্রই এই গভীর সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি সামনে আরও বড় কোনো অর্থনৈতিক বিপর্যয় অপেক্ষা করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের আর্থিক নিরাপত্তার বিষয়ে সচেতন থাকুন। ধন্যবাদ।